অল্প 1-2 ঘন্টা লাগে। যাই হোক, আমরা হ্যাঁ কিছুটা জিআইও আসবে শেষের দিকে 5টার পরে। আচ্ছা, আমি একটু শেলটাতে যাচ্ছি। গতদিন পর্যন্ত যখন আমরা কথা বলছিলাম তখন ফরের একটা ছোট্ট ইউজ আমরা দেখেছিলাম। আমরা আছি পাইথন ব্যাচ নাম্বার 1 এ ক্লাস নাম্বার 3 তে। ওকে, সো আজকের আলোচনাটাও আমরা শেলেই থাকবো বেশ কিছুক্ষণ, এবং সিনট্যাকটিক্যাল ইস্যুগুলোকে আরেকটু স্ট্রং করব যে আমাদের যেন সিনট্যাক্সে মিস্টেক না হয় কখনো প্রোগ্রামিং করতে গিয়ে, এবং ছোট ছোট জায়গাগুলো যেন একদম বাকি চলে না যায় যে এই পার্টিকুলার সিনট্যাক্সটা কিভাবে কাজ করে বা করবে। তো আমরা গতদিন ইফ এলস এই বিষয়গুলো দেখেছিলাম। আবার লুপে ফর লুপটাও কিছু অংশ দেখেছি। এখানে কোন লুপটা বেশি ইউজ হয়, হোয়াইলটা না ফরটা? ফর বিশেষ করে ম্যাক্সিমাম কেসে ইউজ হয়। ইউজ আছে অ্যাকচুয়ালি ডিমান্ডের উপর বেস করে, রাইট? যে ডিমান্ডের উপর বেস করে আপনি কখন কোন লুপটা ইউজ করবেন সেটা নির্ধারণ করা হয়। যে যে জায়গাতে মনে করেন যে আমাকে নেস্টিং এর প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে আমরা নর্মালি ফর লুপ ইউজ করে থাকি। আর যেখানে নেস্টিং নেই, ডাটা হ্যান্ডেল করতে হচ্ছে, ম্যাক্সিমাম কেসে আমরা হোয়াইল লুপ ইউজ করে থাকি, রাইট? সো এটা নির্ভর করে যে কে কতবার কত বেশি ইউজ হবে। একটা প্রজেক্টে হয়তো বেশি আপনার লুপিং রিলেটেড, নেস্টিং আছে, নাম্বারিং আছে, অ্যারে নিয়ে কাজ করতে হচ্ছে, তখন আপনাকে হয়তো ফর লুপ ইউজ করতে হচ্ছে। আবার কোন একটা প্রজেক্টে দেখবেন হয়তো হোয়াইল লুপই আপনার বেশি ইউজ হচ্ছে। এটা নির্ভর করে। তো ডিকশনারি এবং হচ্ছে যেটা অ্যারেটা সবচেয়ে বেশি অ্যারেগুলোর মধ্যে ডিকশনারিটাই বেশি ইউজ হয় যখন প্রফেশনাল প্রজেক্ট করা হয়। বাট ছোট প্রোটোটাইপ করার ক্ষেত্রে সেক্ষেত্রে লিস্টটাকে বেশি ইউজ করে। ছোট ছোট অ্যারে নিয়ে আপনি নাম্বার নিয়ে হয়তো হ্যান্ডেল করছেন, তখন লিস্ট ইউজ হচ্ছে। আর যখন পুরো প্রজেক্ট নিয়ে কথা বলছেন, তখন আপনি রিয়েল লাইফ ডাটা নিয়ে কাজ করছেন, তখন ডিকশনারির ইউজ হচ্ছে। ওকে, আমরা ফর লুপটাতে কতদিন কথা বলেছি, তাই না? ফর আই ইন কি বলা হচ্ছিল? রেঞ্জ, রাইট? এবং রেঞ্জের মধ্যে আমরা বলছিলাম 10, 50, দেন প্রিন্ট আই, রাইট? আমরা এটা বুঝতে পারছি, তাই না, যে 10 থেকে 49 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবং গতদিন এটার উপরে কিছু কাজও আমরা করেছি, তাই না? ইভেন অড বের করার জন্য আমরা ওখানে কি করেছিলাম একটু বলেন তো? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের যে কনসেপ্টটা, সেটাও আমরা নিয়েছিলাম। তো আমি যদি বলি
তো সেই ক্ষেত্রে আমি যদি কন্ডিশনাল কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, রাইট, যে লুপের ভেতরে যখনই আমার কন্ডিশনের প্রয়োজন পড়বে সেই কন্ডিশনটা আমি কিভাবে হ্যান্ডেল করব, তাই না? এক, আবার অনেক সময় দেখা যেতে পারে যে বিভিন্ন ধরনের কন্ডিশন আপনাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো কন্ডিশনের মধ্যে কন্ডিশন থাকতে পারে, রাইট, যে কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে কন্ডিশনাল স্টেটমেন্ট থাকতেই পারে, সেটাকে আমরা নেস্টিং বলছি। আবার লুপের ভেতরে লুপ সেটাও থাকতে পারে, সেটাকে আমরা নেস্টিং বলছি। ঠিক আছে? সো লুপের ভেতরে লুপ বা স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্ট, এটার উপরেই বেশ কিছু আলোচনা এখন আমরা করব। আবার লজিক্যাল সেন্স থেকে যদি আমরা বলি যে আমরা say for example আমি স্টেটমেন্টকে ধরেন আমি নেস্টিং করছি, এবং এটা ডাবল নেস্টিং, দুইটা ইফ এর কন্ডিশন দিয়ে আমি একটা কাজ করতে চাচ্ছি, এবং সেটাও রিডিউস করা যায় আবার কন্ডিশনাল অপারেটরকে হ্যান্ডেল করে। এবং সেটা কিভাবে, সে বিষয়গুলো আমরা একটু দেখি। সো ফার্স্টেই আমি লুপে আবার ফেরত আসবো, আমি ইফে যাচ্ছি। ঠিক আছে, যে লাইক আমি একটা এই নামে যদি আমি কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, ফর এক্সাম্পল যে এজ 18, রাইট, এবার আমি স্টেটমেন্ট লিখছি যে এজ রেঞ্জ 18 to 60 will allow to register our site. ওকে, যে 18 থেকে 60 বছরের মধ্যে যারা থাকবে তারাই আমার সাইটে রেজিস্ট্রেশন করার জন্য অ্যালাউড হবে। না, আমি জাস্ট এটাকে যদি কন্ডিশনে নিতে চাই, সো দেখেন আমি বলছি যে লাইক এজ লেস অর ইকুয়াল 18। ওটা তো জাস্ট আমি তো 18 এর জায়গায় আমি 10ও দিতে পারি, জাস্ট একটা ডিক্লারেশন, রাইট? এখন পর্যন্ত একটা ডিক্লারেশন, আমি তার ভ্যালু দিয়েছি। দেন আমাকে যখন প্রিন্টটা করব তার আগে আরেকটা কন্ডিশন দিতে হবে না? যে আমি বলছি লেস ইকুয়াল 18, 60, রাইট, ইফ, স্যার এটা কি ইফ এর মধ্যে আবার ইফ যাচ্ছে? হ্যাঁ, এজ গ্রেটার, এখানে ভুল হয়েছে, এটা হবে লেস না, এটা গ্রেটার ইকুয়াল 16, এটা হচ্ছে লেস, এবং এটা হবে লেস ইকুয়াল 60, তাই না? ইকুয়ালটা মাইনাস হয়ে গেছে, ইকুয়াল 60, এটা লেস করে দিচ্ছি আমি। তাহলে আমি প্রিন্ট করব you can registered, okay? তাহলে এখন পর্যন্ত আমি যদি বলি যে আমার এজ 10, সেক্ষেত্রে এই কন্ডিশনটা কি স্যাটিসফাইড করবে? প্রথমে চেক করবে এজ গ্রেটার দ্যান 18 কিনা, এখানেই তো ফলস হয়ে যাবে, 18 বা তার উপরে কিনা, 18 বা তার উপরে কিনা, সেখানেই ফলস হয়ে যাবে। বাট আমি যদি বলি 118, না আমি চেঞ্জ করছি না, ফর এক্সাম্পল আমি যদি বলি 118, তাহলে এই কন্ডিশনটা কি হবে? ট্রু হবে। এখনো তো মনে হচ্ছে যে ট্রু হবে, কারণ ইকুয়াল যেহেতু আছে এজ টু 18, এখন তো হবে, এখন ঠিক আছে। বাট আমি বলছি যে 118 যদি হয়, হ্যাঁ, আমার বয়স যদি 118 হয়, তখন প্রথম কন্ডিশনটা কি? ট্রু, বাট দ্বিতীয়টা কি?
ফলস। এই লাইনটা কি এক্সিকিউট হবে? হবে না। ওকে, সো আমি 18 এর জন্য যদি বলি ইউ ক্যান রেজিস্টার্ড, বাট লাইক 61 আমি বলি, ঠিক আছে? এবার এটা দেখলে প্রথমে এইজের ভিতরে 61 ইনপুট করা হয় না? দাঁড়ান, আমি ইনপুট করে নিচ্ছি। এই যে 61 আমি ডিক্লেয়ার করে নিলাম। if age greater equal 18, if age less equal 60, print you can register। কোনো আউটপুট নেই, রাইট? যদিও ফার্স্ট কন্ডিশন ট্রু, সেকেন্ড কন্ডিশনটা কি ফলস, রাইট? বাট এই কোডটাকেই আমরা আরেকটু ভিন্নভাবে লিখতে পারি। আমি যদি এটাকে নেস্টিং করতে না চাই, রাইট, এ ধরনের মানে নেস্টিং এ দেখা যায় যে 2 এর অধিক খুব কম বারই আসে। খুব রেয়ার কেসে 2 এর অধিক কন্ডিশন টেস্ট করে কাজ করতে হয়। কখনো কখনো আছে যে ইফ এর ভেতরে ইফ এলস আসে, সেক্ষেত্রে ওটা ম্যান্ডেটরি, ইফ প্রথমে দিতে হবে, তার আন্ডারে ইফ এলস আপনি দেবেন। বাট পরপর 2টা ইফ এটা না করে শর্ট হ্যান্ড যেটা আছে সেটা ইউজ করাই বেটার। তো শর্ট হ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটরটা ইউজ করা। ইফ এর ভেতরে ইফ না দিয়ে আপনি লজিক্যাল অপারেটরের ইউজটা করবেন। সো লজিক্যাল অপারেটরকে আমরা 3টা কন্ডিশনে সেট করতে পারবো বা তার বেশি? 3টাতে পারবেন, ব্র্যাকেট ইউজ করতে হবে। তার বেশিও পারবেন, সেক্ষেত্রে আপনাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। কার সাথে কার লজিক্যাল অপারেটর হবে, কারণ এন্ড অলওয়েজ 2টা অপারেন্ড নিয়ে কাজ করে, অরটাও তো 2টা নিয়ে কাজ করে। 2টা নিয়ে কাজ করে। সো আপনি ব্র্যাকেট ইউজ করেন, প্রেসিডেন্স অনুযায়ী পেয়ে যাবে। সো এটা কিভাবে হচ্ছে আমি একটু দেখেন, আমি এটাকে চেক করাচ্ছি এভাবে। ইফ এজ greater equal 18 and age less equal 16, print you can স্যার এখানে এলস এর ইস্যুটা দিচ্ছে, পরে আসছে। ঠিক আছে, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি। আমার এজ কত আছে? 61। ইন দ্যাট কেস আমার আউটপুট তো আসার কথা না, সে রেজিস্টার্ড বলবে না, রাইট? সো একটু খেয়াল করেন যে একসাথে কিন্তু আমি এন্ড চেক করতে পারছি। জায়েদ আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে তো আমি এডিট করতে পারছি না, যদি 3টা কন্ডিশন আসে সেক্ষেত্রে আমি কি করব, রাইট? এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, রাইট? যদি 3টা আসে সেক্ষেত্রে 3টাতে এরকমও আসতে পারে, তাই না? যে এজ, হ্যাঁ, এজ লাইক নট ইকুয়াল 45, যে সে পছন্দ করে না 45 বছরের লোককে, সে রেজিস্ট্রেশন করতেই দেবে না। হ্যাঁ, যে 55 যার এজ, তাকে আমার সাইটে আসার দরকার নেই। ক্লিয়ার? সো তখন আমি এই কাজটা যদি করতে যাই, সো একবারে আমি 3টা বসিয়েছি, কোনটা কাজ করবে? বেটার হচ্ছে প্রথম দুইটাকে ফার্স্ট ব্র্যাকেট, মানে যারা রিলেটেড তাদেরকে ব্র্যাকেটে। আমি তাহলে এই অপারেশনটা আগে হবে, এইটা ট্রু হলে দেন এর সাথে এটার অপারেশন হবে। একসাথে রাখলে মানে সে প্রেসিডেন্সে প্রবলেম করবে, ঠিক আছে? মানে এন্ড অপারেটরের দুপাশে 2টা আছে, বাট কোনটা আগে এক্সিকিউট হবে, রাইট? এটা নিয়ে সে প্রবলেম ক্রিয়েট করবে। বেটার হচ্ছে
তাকে অ্যাজিউম করতে হবে, কাজ করবে না আমি সেটা বলছি না, বাট ওই যে স্পিড ইজ এ কনসার্ন, রাইট? যে কাকে সে আগে এক্সিকিউট করবে সেই ডিসিশন নিতে যদি তাকে ব্যাক ট্র্যাকে যেতে হয়, সেটা না করে আমি যদি বলে দেই যে আমি প্রেসিডেন্স দিয়ে দিলাম তুমি এভাবে ক্যালকুলেট করো, তার মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? সো সে এভাবেই সে কাজ করতে পারবে। কারণ স্যার অন্যান্য জায়গাতে তো বেশ কিছু এরকম, মানে আমি অন্যগুলোতে আর কি যে পাশাপাশি প্যারালালি 3-4টা কন্ডিশন একসাথে দিয়েছে, বাট এটা ওই ইন্টারপ্রেটারের উপরে প্রেসার দেওয়া, রাইট? সেটা না করে আপনি যদি মেনশন করে দেন তাহলে আপনার জন্য বেটার না? এখানে একটা জিনিস আসবে যে এই স্টেটমেন্টটা এক্সিকিউশনটা যদি আমি বলি যে আমি যদি এই ব্র্যাকেটটা দেয়াতে এর পারফরম্যান্স ন্যানোসেকেন্ড বেড়েছে, তাহলে তো আমার জন্য সেটা হেল্পফুল, রাইট? কিভাবে ন্যানোসেকেন্ড বাড়বে একটু খেয়াল করেন, যে প্রথম এই কন্ডিশনটা যদি ট্রু না হয় সেই দিকে আসবেই না, পরের চেকিংটা করবেই না। বাট আপনি যখন এই সমান তালে দিয়েছেন, সে কিন্তু সবগুলো অ্যাজিউম করে নিয়ে এক্সিকিউট করবে, তারপরে সে ডিসিশন নেবে। সো এর জন্যই আপনি প্রেসিডেন্স দিয়ে দিতে পারেন, কারণ আপনার যদি জানা থাকে আপনি প্রেসিডেন্স কেন দেবেন না? আর যদি না জানা থাকে সেটা ডিফারেন্ট কেস, সেটা আপনি ইন্টারপ্রেটারের হাতে ছেড়ে দেন, যে আমি বুদ্ধি খাটাতে পারছি না সেই করে নেই, আমি পারি, তাহলে তাকে প্রেশার না দিয়ে আমি ওর পারফরমেন্সটা বেটার করে নিব, ঠিক আছে? তাহলে আমরা ধরতে পারছি, তাই না, যে আমি নেস্টিং করতে পারি, নেস্টিংটা জায়গায় আবার আমি চাইলে ঠিক এইরকমও কিছু করতে পারি যেটা লজিক্যাল। সো কোড কমে যাচ্ছে, সো অরটাকেও আমরা এভাবেই ইউজ করতে পারি। ইভেন আমি যদি ইফ এখানে দিতে চাই, কার এগেনস্টে ইফ দিব সেই মানে আমি যদি বলি যে ইনডেন্টিংটা ঠিক রাখি, কোন ইফ কার সাথে, ইফের সাথে এলস, ওই এলসটা কোন ইফের সাথে, সেটাও কিন্তু আমরা এখানে ম্যানেজ করতে পারি। সো আমরা তাহলে একটু ইফ আর এলস নেস্টিংটা একটু প্র্যাকটিস করি। ইফ এলস নেস্টিংটা 10 মিনিটস টাইম। লজিক্যাল কোনো ভ্যালু দেন, কোন একটা সিচুয়েশন, মানে র্যান্ডম কোনো ভ্যালু দিয়ে চেক না করে আপনি কোন একটা সিচুয়েশন অ্যাজিউম করেন কোন একটা রিয়েল লাইফ প্রজেক্টের জন্য, সেই অনুযায়ী কন্ডিশন লিখেন। মনে করেন যে আপনি কোন একটা রিয়েল লাইফ সিচুয়েশন অ্যাজিউম করছেন, কোন একটা প্রজেক্ট যখন করবেন তার একটা রিয়েল লাইফ সিচুয়েশনকে ধরে আপনি ইফ এর ভেতরে নেস্টেড ইফ, তার ভেতরে এলস, এই সিচুয়েশনগুলো যদি ইফ এর ভেতরে ইফ এলস আসে, দেন কি হবে, ইফ ফার্স্ট কন্ডিশন ফলস হলে আমার এই এলস এর বাইরের এলস এ কি আসবে, সেই বিষয়গুলো একটু হ্যান্ডেল করতে পারা। ইফ ইউজ করব, আমার 7টা কন্ডিশনই চেক করতে হবে, দেন আমি ইফ ইউজ করব। আমার ট্রু কন্ডিশনটা বের করতে হবে, তখন আমি এলিফ ইউজ করব। আচ্ছা, কখন কোনটাকে ইউজ করবেন, রাইট? সো ওটা ইমপ্লিমেন্ট করেন একজন। এর বিষয়টা আমি একটু তাকে ক্লিয়ার করি। একটু দেখেন, এখানে ইফ এর ভেতরে ইফ আছে, এবার আমি এলস বলছি, না আমি জাস্ট এলস বলছি, প্রিন্ট বলেছি ইন এলস। সো বেসিক্যালি আমার এজ আছে 61, রাইট? আমার প্রথম কন্ডিশনটা কি ট্রু এবং ভেতরের কন্ডিশনটাও ফলস, দেন এখানে ঢুকে যাবে। বাট আমি যদি আরেকটা কাজ করি, is like equal 12 ইউজ করি, এবং এবার এটাকে আমি নিচে নিয়ে আসি। আমার এজ কত? 12। আপনি একটু দেখেন, আপনার নামটা আমি ভুলে যাই, শাকের। সো প্রথম কন্ডিশনটাই আমার ফলস। সো এই ইফ যদি ফলস করে, অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে কি নিচের এলস, ইনডেন্টিং ধরে, হ্যাঁ? তার মানে এটা আউটার ইফ, এটা আউটার এলস। আর যদি এই ইফের এগেনস্টে আমি এলস দিতে চাই, একটু খেয়াল করেন, সেক্ষেত্রে আমি এই ইনডেন্টিং এ লিখব। বিষয়টা বোঝাতে পেরেছি? আমি ইনার এলস, তাহলে প্রথম ইফ যদি ফলস করে তাহলে কোনটা এক্সিকিউট হবে? বাইরের এলসটা, ইন এলস।
খেয়াল করেছেন? তার মানে আমি প্রথম কন্ডিশনটাই ফলস করেছি। এখন দ্বিতীয় কন্ডিশনে এসে এটা এমন একটা বিষয় যে এই এসটাকে যদি আমি এখন লাইক ইকুয়াল 70 করি তখন কিন্তু ফার্স্ট কন্ডিশনটা ট্রু, রাইট? দেখেন A70 দ্যাট মিন্স ফার্স্ট কন্ডিশন ট্রু, ভেতরে এসে এই ইফ পেয়ার কি করবে, ফলস হয়ে যাবে, তখন এক্সিকিউট হবে ভেতরের এলসটা। বুঝতে পেরেছেন? প্রথমটাও যদি ফলস করে তাহলে এক্স্যাক্টলি বাইরের যে এলসটা, ওই ইফের এগেনস্টে যে এলসটা সেটা এক্সিকিউট হবে, আর যদি ভেতরেরটা ফলস করে তার এগেনস্টে যে এলসটা আছে সেটা এক্সিকিউট হবে। আপনি যেটা মিস্টেক করেছেন, রাইট? বোঝা যাচ্ছে? এটাকেই নেস্টিং বলে। ঠিক আছে, আমার যে শুধু ইফের ভিতরে আমি এলস নিলাম বা ইফ এলস এলিফ নিলাম, হ্যাঁ হ্যাঁ ওই ইফের আন্ডারে ওই ইন্ডেন্টিং ধরে ধরে যাবে, আন্ডারে ওই অ্যালাইনমেন্ট অনুযায়ী যে যেখানে কাজ করবে। আপনি বুঝতে পারছেন তো বিষয়গুলো? একটা সমস্যা হচ্ছে এটা একটু এই জন্য আর কি এটাকে একটু ভেঙে আপনাদের প্র্যাকটিসটা করতে বলার মূল কারণই ওইটা, যে আপনি ইন্ডেন্টিংটা ধরে ধরে আগান, কার ভেতরে কি দেবেন, পরে কিন্তু এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আপনি যখন টাইপ করবেন অটোমেটিক আপনি টাইপ করে লজিক অনুযায়ী সামনে চলে যেতে পারবেন। এটাকে আমি আবার ক্লিয়ার করছি। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি A70, আমি এখানে কি ইউজ করছি, ইফ এলস, আর ফার্স্ট ইফ এর মধ্যে ইফ এলস, রাইট? আচ্ছা, এখানে হাইলাইটার আছে, হ্যাঁ এখানে একটু খেয়াল করেন যে এই ইফ এর এগেনস্টে এলস কিন্তু নিচেরটা ইফ এলস, আর এই ইফ এর এগেনস্টে যখন আবার আমি ইফ দিচ্ছি সেটা ইফও হতে পারে, ইফ এলস হতে পারে, ইফ এলস ইফ হতে পারে। কারণ আমার স্টেটমেন্ট কয়টা, কন্ডিশনাল তিনটা, ইফ, ইফ এলস, ইফ এল ইফ, তাই তো? সো আমি যদি কখনো ইফ লিখি তার এগেনস্টে আমি ইফ এলসও লিখতে পারি, ইফ লিখতে পারি, আর ইফ এলস ইফও লিখতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। কোডের প্রয়োজন অনুযায়ী আমি ইফের ভেতরে ইফ লিখতে পারি, ইফ এলস লিখতে পারি, অথবা ইফ এলস ইফ লিখতে পারি। আবার যে বাইরের ইফটা হলো সেটা যদি শুধু ইফ হয় তাহলে ভিন্ন কথা, যদি সেটা ইফ এলস হয় সেটা আন্ডারও লিখতে পারি। হ্যাঁ, আমি ইফে যেটা লিখতে পারি আমি এলসেও সেটাই লিখতে পারি। বিষয়টা একদম ট্রান্সপারেন্ট থাকবে যে আমি ইফ এলস ইফ এভরিওয়্যার যে কোনো জায়গায় লিখতে পারি, ইফ লিখতে পারি, ইফ এলস লিখতে পারি, ইফ এলস ইফ লিখতে পারি। এটা কোথায় কোথায় কাজ করে, এটা লুপের মধ্যে কাজ করবে। আলাদা করে যদি আপনি সিনট্যাক্স দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করতে চান সেখানেও কাজ করবে। বাট যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবেন সেখানে অল অ্যাবাউট কি ফাংশন, সেই সব কিছু চলে যাবে কার আন্ডারে, একটা ফাংশনের আন্ডারে। আমি বুঝতে পেরেছি? সবকিছু ঢুকে যাবে কার মধ্যে, একটা স্পেসিফিক ফাংশনে। ওই ফাংশন একটা কাজ করবে তার জন্য আমার লুপ লাগবে, লুপের ভেতরে কন্ডিশন চেক করতে হবে, তার মধ্যে আমার স্টেটমেন্ট লাগবে, স্টেটমেন্ট কন্ডিশন বানাতে গেলে ভেরিয়েবল লাগবে, সো আমাকে ভেরিয়েবল দিতে হবে। কন্ডিশন চেক করার জন্য আমার কি অপারেটর লাগবে, সো আমি অপারেটর ইউজ করব। তার মানে ফাংশন কি করছে, সব ইউজ করছে। সো আমাদের নেক্সট টার্গেট কি, ফাংশন। বাট তার আগে আমাদের এই বিষয়গুলোতে একটু খোলাসা হতে হবে যে কোন সিনট্যাক্স কিভাবে কাজ করে। সো এটা নিয়ে টোটালি নাড়াচাড়া করতে হবে আপনাদের, মানে লিখতে হবে এবং লিখে সেই অনুযায়ী প্রসেস অনুযায়ী এক্সিকিউশনটা আমি করতে পারছি কিনা এটা একবার দুইবার টেস্ট করতে পারলেই হয়ে গেল সিনট্যাক্স। তার মানে আপনি ওই যে ওখানে যেমন লিখছিলেন ইফের মধ্যে ইফের মধ্যে ইফের মধ্যে ইফ লিখতে লিখতে যাচ্ছিলেন, কন্ডিশন থেকে কন্ডিশন, কন্ডিশন থেকে কন্ডিশন ধরে ধরে যাচ্ছিলেন, ওভাবে আপনি লিখতেই পারেন, রাইট? আবার তার ভেতরে ইফ এলস আপনি দিতে পারেন যে না এটা ট্রু হলে এটা হবে, না হলে ফলস হলে এটা হবে, ট্রু হলে এটা হবে, না হলে ফলস হলে এটা হবে। বাট সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট আউটপুট, একটাই আউটপুট, তাই না? আমার এই টোটাল যে কোডটা তার কি একটা আউটপুট না? যদি ইফ ট্রু হয় দেন ভেতরে আসবে, এই ইফ ট্রু হলে এই আউটপুটটা আসবে। যদি ভেতরের ইফ ট্রু না হয় তাহলে ভেতরের এলস এক্সিকিউট হবে, আর যদি বাইরের ইফ ট্রু না হয় তাহলে বাইরের এলস এক্সিকিউট হবে। অ্যাজ সিম্পল অ্যাজ। ক্লিয়ার? এলস ইফও আপনি ইউজ করতে পারেন অনায়াসেই, ঠিক আছে? সো ইফ এলস ইফ এটা একাধিক কন্ডিশনের জন্য আমরা নরমালি ইউজ করে থাকি। মাল্টিপল স্টেটমেন্ট ফাউন্ড হোয়াইল কম্পাইলড এ সিঙ্গেল স্টেটমেন্ট। এই যে এখানে ভুল হয়েছে।
হুম দুটো এক হয়ে গেছে, এক লাইন হয়ে গেছে। এক লাইন হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা ভুল হয়েছে। আমার হয়েছিল স্যার। এটা অ্যাকচুয়ালি সরল করুন স্যার, আবার নতুন করে লিখতে হবে। ইজ ইকুয়াল, আমি যদি এটাকে লিখি এখন স্যার পেস্ট করা যাবে। এবার কাজ করবে, দেখেছেন ইনার রেলস, সো ভেতরের রেলসটা নিয়ে কাজ করছে। এখন আপনি যদি ইফ দিয়ে আমি একবার দেখিয়েছি, ইফ এলস দিয়ে দেখালাম, আপনি যদি ভেতরে ফর এক্সাম্পল এখানে আপনি এরকম ইউজ করতে চান, এটা পসিবল না? এটা তো পসিবল, রাইট? আমি যদি এলিফ বলি যে ওই যে উপরে যেটা লিখেছিলাম, যে is equal 45, যে is 45 হয়, you are not allowed to register, right? So এখন দেখেন কন্ডিশন দুইটা, যদি উপরেরটা ট্রু না হয় নিচেরটা চেক করবে, নিচেরটা ট্রু না হলে এলস এক্সিকিউট হবে। বাট এখানে কন্ডিশন কয়টা চেক হচ্ছে? তিনটা। হ্যালো, হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমি বুঝতে পারছি, তাই না? বা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, নাইস। সো এই যে আপনারা অনেক অনেক লুপিং দেখেন না ফেসবুকে, কমেন্টস এর পর কমেন্টস, কমেন্টস এর পর কমেন্টস হতে হতে যায়, সেখানে কি হয়? আবার ইমেজ ছবি টবি দেখায়, হ্যাঁ, ওখানে লুপও চলে, নেস্টিং লুপ হয়, আবার লুপের ভেতরে কন্ডিশনও চলে। নেস্টিংটা তো হয় যখন কমেন্টে রিপ্লাইটা আসে তখন না? বাট কোড তো থাকে, যদি রিপ্লাই না থাকে, কোড না থাকলে পরে তো আর কেউ কোড অ্যাড করে দেয় না, রাইট? একই সেট অফ কোডের ভেতরে যদি শুধু কমেন্টস থাকে, কমেন্টস, আর রিপ্লাই থাকলে সেই রিপ্লাইটাও চলে আসে, ইভেন রিপ্লাই থাকলে সেটাও এক্সিকিউট হতে আসে। তার মানে ওখানেই একটা সেট অফ কোড বসানো আছে, কন্ডিশন প্লাস, রাইট? কন্ডিশন এন্ড লুপিং। দুটোই আছে। সো লুপ, আগে আমি একটু ফর লুপটাকে একটু আরেকবার, নেস্টিং যেহেতু ফর লুপ তো আমি কিছুটা আলোচনা করেছি, তাই না? একটু while লুপটা বলে আসি, তারপরে আবার ফর লুপের নেস্টিং কিভাবে করা যায় সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ওকে, লুপ তো আমরা জানি, তাই না? একই কাজ বারবার করে, হ্যাঁ, কোড বারবার এক্সিকিউট করে। লাইক গতদিন দেখেছি, যদি আমি আপনাকেই বলি যে আপনি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করেন, বাট লুপ ইউজ করতে পারবেন না, আপনার কি মেজাজ খারাপ হয়ে যাবে না? প্রিন্ট করে লিখবেন, তারপর তো কপি করে পেস্ট করবেন। আমি যদি বলি দেন 1 2 3 4 করে লিখেন, তার মানে প্রতিবার আপনাকে চেঞ্জ করতে হবে। বাট লুপ সেই কাজটাকে অনেক ইজি করে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি ফিক্স কোনো কিছু থাকে, আমার ধৈর্য থাকলে আমি সেটা করতে পারি। বাট যেখানে কোনো কিছু ফিক্স করা নেই, আপনার ওয়ালে কতগুলো পোস্ট আসবে সেটা ফেসবুকের মালিক জানে? জানে না তো। আমার ইমেল কতগুলো আজকে আসবে বা কতগুলো আছে সেটা কি কেউ জানে? ডেফিনেটলি ওখানে লজিক ইমপ্লিমেন্ট করা আছে, যা আসুক না কেন আমি সব প্রিন্ট করে দিব, রাইট? যদি একটা থেকে একটা প্রিন্ট হবে, 1 কোটি থাকলে 1 কোটি বার সেটা লুপ চলে প্রিন্ট হবে। সো এখানে লুপ ছাড়া অন্য কোনো উপায় এখানে নেই, ডেফিনেটলি সেটাও আছে। সো আমাকে ওইটাও চেক করে নিতে হবে যে আমার ইমেল আদৌ ঢুকবে কিনা। ওটা ঢোকার ক্ষেত্রে এক্সিকিউট যেটা এসে গেছে সেটা তো আমি রান করে দিতেই পারি, তাই কিনা? বাট এই লুপটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যখনই রিয়েল লাইফে কোনো প্রজেক্ট করতে যান, আমি যদি বলি যে সবচেয়ে সহজ রিয়েল লাইফ প্রজেক্ট কোনটা? ব্লগ। রিয়েল লাইফ প্রজেক্টের মধ্যে সবচেয়ে সহজ রিয়েল লাইফ প্রজেক্ট হচ্ছে ব্লগ। মানে অনেকের কল্যাণে আমরা নামটার সাথে অনেক বেশি পরিচিত এবং কাজটা অনেক সহজ, জাস্ট সিম্পল ক্রুডিং,
ওখানে জাস্ট একটা অথেন্টিকেশন লাগে অ্যাডমিন প্যানেলের জন্য, আদারওয়াইজ আর কোনো কিছু সেখানে নেই। আরেকটা ছোট কাজ আছে ইমেজ আপলোডিং। এই কয়েকটা জিনিস আপনি ক্রুড, দ্যাট মিনস আপনি ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলিট যদি করতে পারেন, আপনি অথেন্টিকেশন, দ্যাট মিনস সেশনের কাজ যদি বোঝেন, আর যদি ইমেজটা আপলোড করতে পারেন, সেটাই কি আপনি একটা ব্লগ সাইট বানিয়ে ফেলতে পারবেন। পার্মানেন্ট না তো? ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে না। এটা কি? ঠিক আছে, তো লুপের কোনো বলা চলতে পারে যে লুপ যদি না থাকে তাহলে রিয়েল লাইফ প্রজেক্ট করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ওই ব্লক সাইডে আমি যদি লুপ না থাকে আমি ব্লক দেখাবো কি করে? আমি বোঝাতে পেরেছি? সো আপনি ব্লগের যে ব্লকগুলো ডিসপ্লে করবেন এটা কি দিয়ে করবেন, কোন লজিকের উপর বেস করে করবেন? ডেটাবেজে কতগুলো ব্লগ আছে, কতগুলো আসলো, প্রতিবার আসলে যে আমি আবার নতুন করে কোড লিখবো সে ধরনের কোনো সুযোগ নেই, রাইট? সো কতগুলো ব্লগ রাইট সাইডে ডিসপ্লে করবে সেটাও আপনার বিষয়, সেখানেও লুপ এভরিওয়্যার, রাইট? কমেন্টসের রিপ্লে, সেখানেও লুপ। আপনি ব্যাকএন্ডে ব্লগ সেভ করছেন, সেটা আবার আপনি দেখছেন কতগুলো ব্লগ দিলেন, সেখানেও লুপ। তার মানে কি লুপের ইউজ আছে হিউজ। সো পাইথনে দুইটা লুপ আছে, ফর আর হোয়াইল। ফর আজকেও আমি একবার রেঞ্জ দিয়ে এক্সিকিউট করেছি, রাইট? আবার হোয়াইলটাও যদি আমি বলি যে লাইক আমি কিভাবে হোয়াইল ইউজ করতে পারি, হোয়াইল লাইক কন্ডিশনাল। হোয়াইলে ইনিশিয়ালাইজেশনটা উপরে হয়, দেন কন্ডিশন, আর ভেতরে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। নর্মাল পিএসপি যে সিনট্যাক্স ছিল এক্স্যাক্টলি ফর লুপ তো এখানে ফর ইন বেসিক্যালি বলা চলে, জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট বা জাভা কনসেপ্টে ফর, এখানে ফর বলাটা কিন্তু ওয়াইজ না, এটা ফর ইন লুপ। হ্যাঁ, ফর ইন লুপ, আর ওইটা হোয়াইল লুপ, রাইট? আর যদি আদার্স ল্যাঙ্গুয়েজ লাইক পিএসপির সাথে বলি, পিএসপিতে কনক্রিট ফর লুপ আছে, এখানে কিন্তু ফর ইন লুপ। ফর এর সিনট্যাক্সের সাথে ইন আছে, খেয়াল করেছেন? জি স্যার। ফর ভেরিয়েবল ইন, ফর মানে তো হচ্ছে তিনটা কন্ডিশন, রাইট? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আর হোয়াইলে ইনিশিয়ালাইজেশন উপরে, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এখানেও তিনটা আছে বাট একটু উপরে নিচে। ফরে যেরকম আমি যদি বলি যে ফর সিনট্যাক্সটা লিখি আমি 0 থেকে 5 পর্যন্ত, ফর আই ইন রেঞ্জ 0,5, আমরা যখন এই নেই মানে ইনক্রিমেন্টটা যখন দিচ্ছি না তখন আর কি অটোমেটিক্যালি বাই ডিফল্ট ভাবে 1 নিয়ে নিচ্ছে, রাইট? ইনক্রিমেন্টে সে অটো ধরে নিচ্ছে কি পজিটিভ 1, সে এক এক করে বাড়বে। এখানে ইনিশিয়াল ভ্যালু আছে, কন্ডিশনও আছে, এবং ইনক্রিমেন্টটা শুধু নেই, ইনক্রিমেন্ট ডিফল্ট কি 1 ফর লুপ, হ্যাঁ, ফর ইন লুপ, রাইট? বাট হোয়াইল লুপ, হোয়াইলের ইনিশিয়াল ভ্যালুটা আগে থেকে হবে, যে লাইক কাউন্ট ইকুয়াল 1, ওকে? দেন while count less than 5, print কি হবে? count, then count। এরকম কিন্তু করা যাবে না, হ্যাঁ? এটা হচ্ছে ইনক্রিমেন্ট পিএসপি সিনট্যাক্স, এর তো এভাবে নেই, রাইট? ইকুয়াল count plus 1। সো এবার যদি আমরা যাই, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করে দেবেন, ঠিক আছে? কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। সো এখন কিন্তু এক থেকে, হ্যাঁ হ্যাঁ, প্লাস ইকুয়াল 1 দিলেও হয়, রাইট? সো এখানে শর্ট ফরম্যাটটা ও যেটা বলেছে, লেটস চেক, এটা একই জিনিস কিন্তু মানে স্যার এখানে বিষয়টা কি সেম, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এটা অ্যাসাইনমেন্ট ইনক্রিমেন্ট অপারেটর। স্যার মানে এখানে স্যার আমার ইনক্রিমেন্টটা ম্যানুয়ালি কি করে দিতে হবে বলে আসে নাই, সিনট্যাক্স কাজ করে নাই, হ্যাঁ?
বলেন। মানে এখানে আমার প্রতিবারই এটা বলে দিই ইনক্রিমেন্টের যে সেকশনটা ওইটা কি আমার বাই ডিফল্ট বলে দিতে হবে? হ্যাঁ। যেমন ওইখানেও আমার অটোমেটিক তাও এটা কাজ করে না কারণ ওইখানে ওটা কাজ করে নাই, ওটা দেখতে হবে কেন কাজ করে নাই। আমার এখানে কাজ করে না, আমি হয়তো কোথাও মিস্টেক করেছি। তার মানে এখানে আমার মিস্টেক হচ্ছে, একটু আগে কাজ করেছে। কাউন্ট স্পেলিং মিস্টেক করেছে কি? তার স্পেলিং মিস্টেক হলে এরর আসছে না স্পেলিং মিস্টেক নাই কাউন্ট আমি এখানে আবার সেম জিনিস, উপরেরটা নিচেরটা কি সেম না এক্স্যাক্টলি? কাউন্ট ইকুয়াল কাউন্ট। আমি এটাকে শেলটাকে অফ করে আবার অন করি, রিস্টার্ট করি। রিস্টার্টটা যেন কোথায় চলে গেল? অপশন আছে রিস্টার্ট শেলে স্যার রেজিস্টারটা শেলে রিস্টার্ট স্যার কন্ট্রোল F6 এরিয়া ও কেন কাজ করে নাই বুঝতে পেরেছেন? কে বলতে পারে? আমার কাছে একটা চকলেট আছে। স্যার প্র্যাকটিস করলে আমি ভাই প্র্যাকটিস করবেন না। চকলেট আছে 1 টাকা দাম। লিচি। হ্যাঁ স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ এইখানে আর কি কাউন্টের ভিতরে কি মানটা এখন বেড়ে গেছে করতেছি ওইখানে আমরা সর্বশেষ আমরা কাউন্টের ভিতরে বুকের মধ্যে 4 ঢুকিয়ে দিয়েছি, এই জন্য স্যার ও যখন যাচ্ছে তখন আর চকলেটটা নিয়ে যান। ঠিক আছে, উপরে ভ্যালুটা অলরেডি কন্ডিশনের সমান হয়ে গেছে, রাইট? এরপরে আর সে কোনো কিছু প্রিন্ট করার পায় নাই, রাইট? বাট আমি যদি আবার ইনিশিয়ালাইজ করে নেই, আচ্ছা হ্যাঁ, সো আবার ইনিশিয়ালাইজ করে নেই, দেন সে ঢুকবে। সো আমি একটু দেখি ওই যে ওই পরেরটা। হ্যাঁ কাউন্ট তবে স্যার একবার ইকুয়াল 0 একবার তো প্রিন্ট হওয়ার কথা না স্যার? না, কারণ 4 তো মাইনাস লেস চেক করেছে, কারণ প্রিন্ট যে হবে সে প্রিন্ট করার পরে তো এটা কাউন্টার বেড়ে গেছে না। আমার এখানে একটু খেয়াল করেন যে সে চেক করছে কত 4, সো আলটিমেটলি কাউন্টের ভেতরে 4 আছে, এখানে 4, কাউন্টের ভ্যালু এখানে যখন গেছে তখন 5 হয়ে গেছে, তখন 5 হয়ে গেছে, 1 বেড়ে গেছে, দ্যাটস ওয়াই প্রিন্ট করে না। 5 হয়েছে তখন আর কি আর আসতে পারে না, লুপ ঘুরেই নাই। আচ্ছা ওখানে স্যার ইকুয়াল দিলে সরি যে লেস দেন ইকুয়াল দিলে দাঁড়ান 1 মানে এটা প্লাস ইকুয়াল দিলেই কাজ করবে। হ্যাঁ একবার ঘুরতে হবে, হ্যাঁ একবার ঘুরতো এখানে। আচ্ছা যাই হোক, আমি 0 করে নিয়ে প্লাস ইকুয়াল দিয়েছি, এটাও কাজ করছে, রাইট? সো এই যে প্লাস ইকুয়াল অপারেটর, একজন বললো না যে এখানে প্লাস ইকুয়াল দেওয়াটা ওয়াইজ, বা আমার কোড শর্ট হচ্ছে, আমার ভেরিয়েবলটা দুইবার লিখতে হচ্ছে না, আপনি এভাবে ইউজ করতে পারেন। প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল ইউজ করতে পারেন, ডট ইকুয়াল না, ডট ইকুয়াল নেই। ঠিক আছে, সো হোয়াইল লুপের যে কনসেপ্টটা সেটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে লুপে ফর এর বেলায় স্টুডেন্ট ইকুয়াল জায়েদ মামুন, আপনার নাম যেন? ছোট নাম বলেন। ঠিক আছে, এটা ঠিক আছে, রুবি। আপনার ওই শাখাওয়াত শাকের স্পেলিং কে ইয়ার, আপনার আরো সিকে এটে না, রকেট নট কিন্তু হাসছে আমার নাম বলার সঙ্গে সঙ্গে। না ঠিক আছে, জাতির কাছে বিচার দেওয়া উচিত, সবারই বিচার দেওয়া উচিত। যাই হোক, আপনি আদালতেও বিচার চাইতে পারেন।
সো এই যে এটা অ্যারের ভিতরে এই ভ্যালুগুলো রয়েছে, রাইট? সো অ্যারেকে হ্যান্ডেল করার জন্য আমি বলছিলাম অ্যারে এটা হতে পারে নিউমেরিক, অ্যারে হতে পারে অ্যাসোসিয়েটিভ। বেটার ইউজ হচ্ছে লুপ ফরে। ফরে এটাকে আপনি ইউজ করবেন। হোয়াইলে গেলে এই লুপটা ম্যানেজ করাটা ডিফিকাল্ট, রাইট? হোয়াইলে গেলে এই লুপটা ইউজ করাটা ডিফিকাল্ট। আবারও বলছি, সো ফরে যখন আপনি যাবেন, ফর ইন, আমি একটা ভেরিয়েবল নেই, হ্যাঁ, নেম ইন স্টুডেন্ট, প্রিন্ট নেম, আপনি পাচ্ছেন, রাইট? তো ফর লুপটা কোন কেসে ইউজ হবে? অ্যারেতে, নেস্টিং এ। অ্যারের ভেতরে অ্যারে যদি ইউজ হয়, ওই যে বললাম যে আমার আউটার লুপ দেন ইনার লুপ প্রিন্ট হচ্ছে। বিষয়টা একটু চিন্তা করেন যে এটা কিভাবে হয়। আমার যদি কমেন্টস হয় এরকম, কমেন্টস এর এগেনস্টে, এটা তো সিনট্যাকটিক্যাল এরর, রাইট? আমি যদি বোর্ডে যাই উইথ মার্কার, দেখেন এটা আমার কমেন্টস, এটা অনিক করেছে, ওই কমেন্টস এর রিপ্লাই জায়েদ করেছে, রাইট? আবার অনিকেরই রিপ্লাই মামুন করেছে, রাইট? তারপরে রুবি একটা কমেন্টস করেছে, রাইট? এটা টোটাল ব্লগে কমেন্টস করেছে, ওকে? রুটে কমেন্ট করছে। ওই কমেন্টসটাকে শাকের একটা রিপ্লাই দিয়েছে, শাকেরটাকে রকেট রিপ্লাই করেছে। অনেক সিচুয়েশনই এখানে আসতে পারে। সো এখানে ম্যাক্সিমাম কয়টা লুপের ইউজ আছে? না, লুপ জাস্ট দুইটা। স্যার অ্যাকচুয়ালি পাঁচটা লোক, মানে ইন্ডেন্ট হিসেবে বলবো, মানে স্যার যেমন উপরে তো আচ্ছা, এক আচ্ছা, ফার্স্ট মানে একটা লোক, প্রোগ্রামে কয়টা লোক না না আছে? না না আমি বলতেছি দাদা, চারটা। ফর চারটা স্যার একটা চকলেট খাওয়া ভালো কি বুদ্ধি নেই। জি স্যার, চকলেটের লোভ দেন তাহলে কাজ করবে। আমি এখন ব্রেক দিব, চকলেট খেয়ে আর আমার জন্য নিয়ে আসবে। জি স্যার। না, অনেকে রিপ্লাই দিলে হচ্ছে জায়েদ, অনেকে রিপ্লাই দিলে হচ্ছে মামুন। এরপরে একই একই ইন্ডেন্টে এসে রুপির কমেন্টে শাকের দিল, শাকের কমেন্টে আমি দিলাম। কয়টা? পাঁচটা না তিনটা? তিনটা লুপ আছে। পাঁচটা কি তিনটা? জি স্যার, প্রথম দিকে যদি একটা এটা একটা লুপের আন্ডারে আছে, হ্যাঁ? এরা হচ্ছে এগুলো একটা লুপের এরা- আন্ডারে আছে, এই আছে আরেকটা লুপের আন্ডারে। ওই দুইটা তাহলে সেম লুপে। হ্যাঁ, এটা সেম লুপে, এটা সেম লুপে। আমি ইন্ডেন্ট ধরে বলেছি। ইন্ডেন্ট ধরেই যেতে হবে, তিনটা লুপ এখানে কাজ করবে, রাইট? বাট কিছু টেকনিক আছে যেটা ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আর ইনফাইনাইট পর্যন্ত নিতে গিয়ে আমি ইনফাইনাইট লুপ ইউজ করব? নো, মানে ওইখানে তো কন্ডিশন দিয়ে লুপিং করে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সেই কনসেপ্টেও আমরা যাব, রিয়েল ডাটা থাকলে তখন ওটা দেখে দেখে করানো সম্ভব। ওকে, সো আসবে ইনশাআল্লাহ, বা শিখে পড়বেন। সো লুপের প্রয়োজনীয়তাটা আছে কিন্তু প্রচুর, রাইট? লুপের ভেতরে যে কন্ডিশন, আমরা যে কন্ডিশন ইমপ্লিমেন্ট করতে শিখেছি, সেইভাবে যদি আমরা এখানে এরকম একটা কিছু আমরা করতে চাই, যদি অনেক আসে এরকম একটা টান আসবে, হ্যাঁ? তারপরে তার এগেইনস্টে ইন্ডেন্ট ওয়াইজ, হ্যাঁ, ইন্ডেন্ট ওয়াইজ ইফ এলস কন্ডিশন দিয়ে ফিক্সড এতটুকুই আমি আপনাদের কাছ থেকে আউটপুট দেখতে চাচ্ছি। লুপ করে বলবো নাকি লুপের ভেতরে স্টেটমেন্ট দেবেন, লুপ করে রাইট?
লুপের ভেতরে স্টেটমেন্ট দিয়ে এই আউটপুটটা করতে হবে। মানে while যখন while use করে হুম মানে ফর আর হোয়াইল ইউজ করে এরকম বলতেছেন? হ্যাঁ, দুটো ফর আর হোয়াইল না, হোয়াইল বাদ এখানে ফর ইউজ করবেন আর স্টেটমেন্ট ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, মানে সোজা কথা ইফ এলস এলিফ এইগুলো ইউজ স্যার আমার তাহলে ইনপুটটা হবে কি, মানে অনেক যায় এগুলো ইনপুট হবে? যখন অনেক ইনপুট হবে তখন জাস্ট রুটে একটা লেখা আসবে যে অনেক একটা দিচ্ছে, যখন তারপরে আমার লুপ চলবে, লুপ চললে এরকম একটা আউটপুট বের হয়ে যাবে। বুঝলেন স্যার আপনি স্যার? দেখেন আমি অলরেডি কিন্তু এটা প্রিন্ট করেছি, হ্যাঁ অনেকগুলো নেম প্রিন্ট করছে। প্রিন্ট করেছি না? জি। এই প্রিন্টিংটাই অনেকের একটা পরে জায়েদ থাকবে, জায়েদের সোজাসুজি মামুন থাকবে, আর অনেকের সোজাসুজি রুবি থাকবে, তার এক ট্যাবে শাকের থাকবে, তার আরেক ট্যাবে রকেট থাকবে। এটা আমার আউটপুট, বুঝতে পেরেছি? জি স্যার। আর মাস এবার এর ভেতরে স্টেটমেন্ট চালাবে, খালি অ্যান্সার। না পারলে চকলেট কিনে নিব। কে বলছে স্যার? এটার অপশন নাই। স্যার আমি তো স্যার ওই যে মানে ফর দিয়ে ইফ আই দিয়ে মানে ইফ এটা ইকুয়াল ইকুয়াল অনেক পর আবার স্যার বারবার স্যার একটা জিনিস এখানে রিপ্লে করতে হয় স্যার, তাহলে স্যার আমার কিন্তু স্যার অনেকবার লিখতে হয়েছে স্যার, মানে দুইটা আউটপুটের জন্য দুজনের জন্য আমার কিন্তু স্যার মানে 1 2 3 4 হয়েছে? ইন্ডেন্টিং হয় স্যার, এই যে এভাবে আচ্ছা আচ্ছা, না ওই ইন্ডেন্টিংটার ক্ষেত্রে জাস্ট আ মিনিট। এই যে এটা আর লেগে সরে আসে। আচ্ছা সবাই একটু খেয়াল করি, হ্যাঁ? ফর আই ইন কোথায় বলতে হবে? স্যার ওই Student. করতেছেন হয়ে গেছে তো না আপনাদের? জি স্যার, সবারই হয়ে গেছে। স্যার পড়েন তারপরে, ও মনে হয় না দরকার আছে, হ্যাঁ? তারপরে পড়েন, ইয়ে আছে লেখ আছে একটা ক্লিয়ার। জি স্যার। প্রিন্ট আই না? ওকে, দেন দেন কি হবে বলেন? স্যার এখন এখন তো স্যার ওই I কন্ডিশন control. মানে if I Yes. equal equal হ্যালো, আচ্ছা ফর আই ইন স্টুডেন্ট আই প্রিন্ট হবে, আই এর মধ্যে কি আছে? অনেক, তাই না? ফার্স্ট আই I এর ভিতরে মানে এবার তো অর্ডার আসবে, ফার্স্ট হয় তো অনেক। অনেক আছে, রাইট? ওকে, এখানে আমি তো এখানেই তো কন্ডিশন দিতে হবে স্যার। হ্যাঁ এখানে তো ফার্স্টে আমার প্রিন্ট হবে, রাইট? সো এখন আমি যদি এরকম বলি যে ইফ স্যার পিএসএন না পিন বলা, হ্যাঁ পিএস না পিন, পিন ইফ এবার বলছি স্টুডেন্ট আই ইকুয়াল ইকুয়াল কি হয়? স্যার এখানে স্টুডেন্ট আই দিলে হবে না, কারণ আমার ভ্যালুটা আসতেছে তো শুধু আই দিলে হবে স্যার, কারণ আমার এখানে তো ই নাই, ই আর ইনডেক্স নাই, সরি ই আর ভ্যালু নাই এখানে তো একটু দাঁড়ান, এখানে হ্যাঁ টু আরে হলো আমার স্টুডেন্ট আই হতো, রাইট? ইনডেক্স ধরে আমি দিতাম, এটা তো অ্যাসোসিয়েটিভ অ্যারে, জি স্যার। জাস্ট আই স্যার আমি অনেক। তাহলে এবার কি হবে? স্যার এবার প্রিন্ট করতে হবে, প্রিন্ট যদি অনেক পায় তাহলে অনেক প্রিন্ট হবে। অনেককে প্রিন্ট করবে না, অনেক তো উপরেই প্রিন্ট হয়েছে, রাইট? আই দিব আর কি স্যার স্যার। উপরে লুপে স্যার সবকিছু প্রিন্ট হবে, Print প্রত্যেকটা আই নাম দিতে হবে। প্রিন্ট হবে। দেখেন আমি কি করতে বলেছি, জাস্ট স্টেটমেন্টের ইউজ, নাথিং এলস। আমি একদম জটিলই করি নাই বিষয়টা, আমি যা করতে বলেছি সেটাই আমি আপনাকে করে দেখাচ্ছি বা করতে বলছি। বিষয়টা হচ্ছে এরকম যে আমার এই অ্যারের ভেতরে কি আছে না আছে বা এটা বড় ছোট হবে বা কমবে আমি এটা নিয়ে ওরিড না, আমি বলেছি এরকম একটা আউটপুট, রাইট? জাস্ট স্টেটমেন্ট দিয়ে এরকম একটা আউটপুট, এবং কি করতে বলেছি সেটাও কিন্তু আমি স্পষ্ট করেছি।
আপনারা যদি ডাইনামিক করতে চান লুপ স্টেটমেন্ট দিয়ে এটাকে খুব সহজে ডাইনামিক করতে পারেন, অ্যারের ইন্ডেক্স ধরে আপনি কম বেশি করে কিন্তু করতেই পারেন কার আন্ডারে কি আছে। অনেক এখানে বেসিক্যালি কি প্রিন্ট হবে, এখানে কি আছে জায়েদ, এবং একইভাবে প্রিন্ট কিচ্ছু না, হ্যাঁ কিছুই না। স্যার আমরা কিন্তু করে কি করলাম, আপনারা অনেক কাঠখড় পুড়িয়েছেন, আপনারা বুঝতেই এই যে জটিল করে যে বোঝাটা এটা পরবর্তীতে হ্যাম্পার হবে। খুব সহজ কাজকে আপনারা জটিল করে তুলবেন। আমি বলেছি কিছুই না, ইনডেন্টিং হবে কি দিয়ে, ডট দিয়ে, এবং আমি বলেছি ফিক্সড, এগুলো পরিবর্তন হবে না। আমি এই কাজকে পরিবর্তন, আমি স্ট্রাকচার বানাতে বলিনি, আমি আউটপুটটা দেখাতে বলেছি। স্যার এই আউটপুটটা স্যার আপনি তো একটা ভিতরে বলছেন মানে স্টুডেন্টের তো সব না বলছেন, আমি আলাদা মিক্স করে আলাদা ভেরিয়েবল নিয়ে না দরকার নেই, আমি তো অ্যারেতেই থাক, আমার অ্যারেতেই থাক, কোনো সমস্যা নাই। এটা কি এটা মামুন এরপরেরটার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম আবার যে ইন্ডেন্ট না আমি লুপ আর করছি না, আচ্ছা লুপ একটাই আমার, হ্যাঁ লুপ একটাই। তো সেক্ষেত্রে এখানে এসে আমার আলাদা করে এই যে লাইক আমি যদি বলি যে আমি প্রিন্ট করব, রুবিকে রুবি প্রিন্ট হবে তো স্যার। আমি কন্ডিশন দিয়েই এখানে প্রিন্ট করাবো, রাইট? যে লাইক ইফ আই ইকুয়াল ইকুয়াল কি হয়, রুবি, রুবিটা বড় হাতের আছে না ছোট হাতের, আর 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 ক্যাপিটাল না এই যে রুবি আছে এখানে স্যার ছোট হাতের, আর ইউবিআই আর ইউবিআই না, জি স্যার রুবি। এটা তো কি যে লিখে আল্লাহ জানে, বিওয়াই লিখেন না আই লিখেন, আই, হ্যাঁ রুবি যদি হয়, আই ইকুয়াল যদি রুবি হয়, দেন প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে স্যার প্রিন্ট হবে শাকের, শুধু শাকের, না দুটোই না সাথে না হ্যাঁ শাকের SH AKER। শাকের। আবার এবার একটা ইন্ডেন্ট হচ্ছে ডালে যাবে, শাকেরটাই তো ইন্ডেন্ট হবে রুবি। হ্যাঁ আমি তাকে ইন্ডেন্ট করে দিচ্ছি, রাইট? এবার এবার শাকের কমেন্টে হচ্ছে রকেট, শাকেরের ইন্ডেন্টে রকেট, দেন রুবির পরে ইফ, না আই তো আর লুপ করবেই না, রাইট? সো এখানে জাস্ট প্রিন্ট, এবার কি বেশি দিতে হবে, 8টা দিতে হবে, 8টা দিতে হবে কারণ ওর ইন্ডেন্টে যাবে। আরো সিকিউরিটি আমাদের না। বেশি কঠিন না স্যার, ওটাই আমাদের সমস্যা হবে স্যার, বলবো না। দেখেন আমি জাস্ট এভাবে আসি, এখন একটু খেয়াল করেন এই যে আগেরগুলো ধরে নিয়ে এই যে একটু খেয়াল করেন এখানে অনেক, অনেকের পরে জায়েদ মামুন করেছে, আবার জায়েদ এবং মামুন প্রিন্ট হয়ে গেছে, আগেরটা ধরে জি স্যার হুম। ওই যে উপরে প্রিন্ট আইয়ের জন্য। হ্যাঁ ওই যে উপরের যে প্রিন্টের আয় আছে সেই প্রিন্ট আয়ের জন্য সে লুপ করে কিন্তু এটাকে প্রিন্ট করে ফেলেছে। আবার রুবির পরে শাকের রকেট করেছে, বাট আবার শাকের রকেটকে আবার প্রিন্ট হয়ে গেছে, রাইট? তো এই যে আই প্রিন্টটা, এটাকে কন্ডিশন দিয়ে যদি আপনি প্রিন্ট করান, স্যার এখানে স্যার আমি একটু বলি, এখানে তো কন্ডিশন দরকার নেই, আমরা প্রিন্ট আইটা রিমুভ করে জায়েদের যে উপরে ওইখানে আমরা লিখলাম প্রিন্ট অনিক, যেখানে আমি কোনো ইন্ডেক্স করব না, আর পরে নেক্সট যে রুবির ওইখানে প্রিন্ট রুবি ইন্ডেক্স ছাড়া দিলে তাহলেই তো হলো। অনেকভাবেই করা যায়, হ্যাঁ জি স্যার মানে হাজারো পদ্ধতি আছে যেটা দিয়ে আপনি করতে পারেন, বলেন। স্যার এই সেটের মতো কিছু নাই যেটা দিয়ে ওরা আটকাই দেবে, না। যেমন সেট থাকে। ইসেট তো চেক করে ভ্যালু আছে কি নাই, হ্যাঁ এখানে তো ভ্যালু সবসময় আছে, তো এখানে ইসেট অ্যাপ্লিকেবল না। এখানে আপনি চেক করবেন যদি মানে এই যে ভ্যালুগুলো লাইক এখানে যে প্রিন্টিংটা হচ্ছে, এই প্রিন্টে আমি স্টেটমেন্ট অনুযায়ী দিব, আমি কন্ডিশন, আমি যদি বলি যে এই প্রিন্টিংটা, এখানে প্রিন্টিং যেটা আই আমি দিয়েছি,
এই আই এর মধ্যে তো সবগুলাই আছে। দেখেন না, এই প্রিন্টিংটা স্যার ডিসপ্লেটা অনেক ডিস্টার্ব করতেছে, মানে এখন করতেছে না, মাঝে মাঝে একটু হয়। এই যে এটা না করে ঠিক আছে। জি স্যার, এবার এবার দেখেন আমি প্রিন্টিংটা গ্লোবালি রাখি নাই, সব সময় প্রিন্ট করবে না। প্রিন্ট করবে কখন? আয়ের মান যখন অনিক হবে তখন ওই আইটা প্রিন্ট হবে, আবার আয়ের মান যখন রুবি হবে তখন ওই আইটা প্রিন্ট হবে। সো এটা আমি বলতে চাচ্ছিলাম যে কিভাবে আপনি ডিসিশনটা নেবেন। জাস্ট লুপের ভেতরে সিম্পল স্টেটমেন্টের ইউজ আপনি যেরকম করেছেন ওটা আমি পারফেক্ট বলার কারণ হচ্ছে যে ওকে ডাইনামিক করে ফেলেছে, যে ইটারেশনের পর আমি যদি অ্যারের ইন্ডেক্সটা পরিবর্তনও করি ভ্যালুর উপর বেস করে সেটা চেঞ্জ হয়ে যায়। আমি তো এটা করেছি একদম হার্ড কোড ফিক্সড, এই যে জায়েদ, মামুন, অনিক এগুলো একদম ফিক্সড। যদি ভ্যালু পরিবর্তন হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ও যেটা করেছে যে অ্যারের ইন্ডেক্সের ভ্যালু যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রথম তিনটা ওই উপরের স্টাইল থাকবে, পরের তিনটা নিচের স্টাইলে থাকবে। আমি বোঝাতে পেরেছি? তো ও ওই কাজটা করেছে, মামুনও একই কাজই করেছে, রাইট? মামুন অ্যারের ইন্ডেক্স ধরে করেছে। বাট আপনি যখন অ্যারের ইন্ডেক্সটা কল করেছেন ওই প্রবলেমটা হবে যে 2D অ্যারে না তো, এটা তো 1D অ্যারে। সো আপনাকে অ্যারের ইন্ডেক্সে না গিয়ে আই ধরে এগোতে হবে। ঠিক আছে, আপনার ভুলটা হয়েছে অ্যারের ইন্ডেক্সে। আপনি স্টুডেন্ট অ্যারে আই দিয়েছেন, বাট ওটা তো ওখানে বসে যাবে ডিরেক্ট ভ্যালু, ওখানে তো কোনো ইন্ডেক্স নেই, এরর আসবে। আচ্ছা, যায় না, বাকিরা সব বলবে। আমি কিছু একটা এঁকেছি, এটা একটু ডেসক্রাইব করেন। আপনি এটাকে দেখেন, দেখে এটা দেখে কি মনে হচ্ছে সেটা চিন্তা ভাবনা করে আপনি এটাকে এক্সপ্লেইন করতে পারবেন, সেরকম একটা সিনারিও তৈরি করেন। করেন স্যার, এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটার ভিতরে অনেকগুলো আছে, আর ইয়েস। আর কেউ? আমি যদি মনে করি যে এটা একটা প্রথমটা বড় বড় অনেক দূরে গিয়ে দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে, বড় থেকে ছোট হয়ে কন্টিনিউয়াসলি গেছে। চলতেছে। আপনি রুবি? আমি একই করতেছি। আচ্ছা, শাকের? আপনি অ্যারে থেকে বের হয়ে আসেন, নতুন করে চিন্তা করেন সবাই। স্যার, এটা উইন্ডোজের স্যার, মানে এটা স্যার বিজনেসের ডিএর ভিতরে ডিপ এর ভিতরে আরেকটা এটা কিছু স্যার এইভাবে একটা বাইরে হচ্ছে একটা মেইন এলিমেন্ট, যার ভিতরে হচ্ছে আরেকটা এলিমেন্ট, আর ওর ভিতরে হচ্ছে আরেকটা এলিমেন্ট, তার ভিতরে আরেকটা এলিমেন্ট। চাইল্ড হিসেবে করলে হচ্ছে ধরেন আমি এটা বলছি একটা প্রজেক্ট, দেন এবার একটু এক্সপ্লেইন করেন। এটা আমার একটা প্রজেক্ট, এলিমেন্ট বাদ, হ্যাঁ, অ্যারে এলিমেন্ট যার ভেতরে যা আছে এগুলো সব বাদ, এটা একটা প্রজেক্ট। এবার চিন্তা করেন যে
এখানে মানে আমার চিন্তা করার মতো কি কি আছে, আমার কিছু ইস্যু বের করতে হবে প্রবলেমটাকে সলভ করার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে সলভ করার জন্য। যে যেভাবে চিন্তা করবে ওভাবেই তো এক্সিকিউট করবে, তাই না? এবং তার চিন্তার উপর বেস করে এই কাজটাই তার কাছে ছোট বা বড় হবে, রাইট? এক একজনের টাইমিং এক এক রকম হবে, টাইমিং এক এক রকম হলে প্রাইসিং আলাদা আলাদা হবে। যে যত সিম্পল ওয়েতে চিন্তা করতে পারবে সে তত সহজেই প্রজেক্টটা করতে পারবে, কম সময় করতে পারবে, কাজটা সেই পাবে। আমার কাছে এটা মনে হচ্ছে একটা টেবিলের ভিতরে আরো কিছু টেবিল আছে। হচ্ছে না, রাইট? এটা একটা প্রজেক্ট, হ্যাঁ? একটা যখন আমরা প্রজেক্ট করতে যাই তখন ওই প্রজেক্টকে ভিজুয়ালাইজ মোডে নিয়ে আসা হয় এবং ফার্স্টে যে চিন্তাটা করা হয় যে কমন কোন কোন পার্ট আছে, এই কাজের কমন পার্ট কোনগুলো, মেজর অংশে ভাগ করে ফেলা হয়। কারণ একটা প্রজেক্টে তো একজনকে দিয়ে হবে না, দুইজন তিনজন চারজনকে দিতে হবে, রাইট? কে কোন অংশে কাজ করবে, আমি কি এলোমেলো ভাবে দিব নাকি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাকে কাজগুলো দিব, সিমিলার তাকে কাজ দিব। আমি মনে করেন এখানে যখন এটা বানিয়েছি, এখানে 3টা স্কোয়ার শেপ আছে, সেম জিনিস কিন্তু ছোট আর বড়। তো স্কোয়ার গুলো একজনকে বানাতে দিব, কর্নার এটা আরেকজনকে বানাতে দিব, সার্কেল আরেকজনকে বানাতে দিব। তাহলে কারো কাজের মধ্যে কারো কাজ কি মিশে যাবে না, এক কাজ। তো কেউ যদি স্কোয়ারে ভুল করে আমি 3জনকে গালাগালি করব না, বা আমি 3জনকে বলবো না তোমরা ঠিক করো, আমি একজনকে বলবো কি তোমার ওই জায়গায় ভুল হয়েছে, তুমি এটা ঠিক করে নাও, রাইট? তো কে করছে সেটা আমার কাছে কিন্তু জানা, আমি জানি যে কে স্কোয়ার নিয়ে কাজ করছে, কে সার্কেল নিয়ে কাজ করছে, আর কে কর্নার নিয়ে কাজ করছে। এখানে ব্লেম করার কোনো কিছু নেই, স্কোয়ারে ভুল হয়েছে, কে করছে সেটা আমার হাতে জানা, রাইট? সো পয়েন্ট করাটা খুব ইজি, তাই না? এবং যে যে জায়গায় কাজ করছে ওই জায়গাটার কাজ সে খুব ভালো মতো বুঝতে পারছে, কারণ সে স্কোয়ার নিয়ে কাজ করছে, সে কর্নার নিয়ে, আর সে সার্কেল নিয়ে, রাইট? এখানে আরেকটা বিষয় আছে যে কেউ যদি একটা স্কোয়ার বানায়, যেহেতু প্রোগ্রামিং আমার 10টা 100টা 500টা স্কোয়ার সে বানিয়ে ফেলতে পারবে ইজিলি। কেউ যখন একটা কর্নার বানাবে, সেই কর্নারটা আমি মাল্টিপল টাইম ইউজ করতে পারবো, রাইট? সো এখানে কমন যে জায়গাগুলো আছে এবং কমন না যে জায়গাগুলো আছে সেপারেট করে ফেলা হচ্ছে প্রথম কাজ, রাইট? মানে এখানে যে স্কোয়ার আছে, 3টে ডিফারেন্ট স্কোয়ার আছে, একটু খেয়াল করুন আমার অবজারভেশনে 3টে ডিফারেন্ট স্কোয়ার আছে। এখানে যে কর্নার আছে, এখানে 8টা কর্নার সেম, 4টা কর্নার ডিফারেন্ট, রাইট? 8টা, একটা জিনিস একটু খেয়াল করেন, মানে আমি যদি কর্নার 2টা বানাই গুড এনাফ ফর মি, কারণ আমি একটা কর্নার বানালে আমি 8টা কর্নারে সেটা ইউজ করতে পারবো। 3 দাগের কর্নার আছে, খেয়াল করেন, 8টা কর্নার আছে একরকম, আর 2 দাগের, হ্যাঁ 2 দাগের কর্নার আছে। সো আমি একটা কর্নার বানালে ওই 4 জায়গায় আমি ইউজ করতে পারবো, আর গোল্লাটা একটাই, সো সেখানে আমার গোল্লা একটাই বানাতে হবে, ক্লিয়ার? সো আমি সবকিছু কিন্তু বানাচ্ছি না, একটু খেয়াল করেন। আমি যখন এই প্রজেক্টটা বানাবো, একটা স্কোয়ার বানালে আগে এক জায়গায় স্কোয়ারটা বানিয়ে রাখবো, ওই স্কোয়ারটা আমি 3বার ইউজ করব আমার মতো করে। আমি একবার বড়, একবার মাঝারি, একবার ছোট, তাই কিনা? বাট আমি একটা স্কোয়ার বানিয়ে রেখেছি, ওইটাতে কোথাও হাত দিচ্ছি না। বাট যখন আমি ইউজ করতে যাচ্ছি তখন কি করছি, কোনটা বড় লাগবে কোনটা ছোট লাগবে সেটা আমি তাকে বলে দিচ্ছি, সে অনুযায়ী আমাকে আউটপুট দিচ্ছে। আমি এক জায়গায় একটা কর্নার তৈরি করে রেখেছি, তাকে আমি বলছি যে কর্নারটা টপ লেফট হবে না টপ রাইট হবে, টপ লেফট হলে একদিকে অ্যাঙ্গেল হবে, টপ রাইট হলে ভিন্ন দিকে অ্যাঙ্গেল হবে, বটম লেফট হলে একরকম আর বটম রাইট হলে ভিন্ন রকম। জাস্ট আমি ওই কমান্ড গুলো দিয়ে দিচ্ছি যে তুমি এই কর্নারটা দাও। বাট কর্নার তৈরি করার জন্য একটাই কোড আছে, স্কোয়ার তৈরি করার জন্য একটাই কোড আছে, রাইট? কর্নার যখন 3 দাগে তখন একটা কোড, কর্নার যখন 2 দাগে তখন আরেকটা কোড, তাই না? সার্কেল আরেকটা কোড। সো ওই যে কোডগুলো আমি আলাদা জায়গায় লিখে রাখলাম এবং যখন আমার দরকার পড়ছে তখন আমি ইউজ করব, এই টেকনিকটাকে বলা হয় ফাংশনের ইউজ। এটাকে যদি বড় পরিসরে বলি
তাহলে এখানে আমি যদি বলি যে আমার কাজটা বড়, ছোট ছোট অংশে ভাগ করছি, তখন আসে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসের কনসেপ্ট। রাইট? যে মনে করেন আমি অফিসটা কাউকে কাজ করতে বলছি, অফিসকে তারা কয়েকটা অংশে ভাগ করে ফেলবে। যদি চোখ বন্ধ করে কেউ চিন্তা করে সিম্পলি এই অফিসটাকে 5টা অংশে ভাগ করবে, 5টা ইউনিক পার্টে। একটা হচ্ছে ক্লাসরুম, রাইট, একটা হচ্ছে প্যাসেজ ডেভেলপারস এরিয়া, আর একটা হচ্ছে কি সিইও রুম, 3টা পার্ট, রাইট। একটা হচ্ছে কিচেন আর একটা ওয়াশরুম। আমার 5টা পার্ট, 5 জনকে 5 অংশের কাজ আমি অনায়াসেই দিয়ে দিতে পারবো, রাইট। এবং প্রত্যেকটা অংশে কিছু সিমিলারিটিজ আছে, একটু খেয়াল করবেন। যদি আমি ক্লাসরুমের কথা বলি, ক্লাসরুম কেউ যদি ডেভেলপ করতে চায়, তার সিঙ্গেল ইউনিটও আছে আবার মাল্টিপল ইউনিটও রয়েছে। চেয়ার, সে একটা চেয়ার বানাবে 30 বার ইউজ করবে, কারণ এখানে 30টা চেয়ার আছে। একটা ল্যাপটপ বানাবে, সে যে যতগুলো ল্যাপটপ আছে ততবার এখানে ইউজ করতে পারবে, তাই কিনা? টেবিলের ক্ষেত্রেও তাই, রাইট। সো আলাদা একটা ফাংশন আপনি তৈরি করছেন, এখানে এসি আছে, এখানে ফ্যান আছে, এখানে লাইট আছে, সবকিছু ইউনিক এবং আবার কমন কিছু রয়েছে, রাইট। সো সবকিছু মিলে একটা বেসিক্যালি ক্লাস, আর তার ভেতরকার আলাদা ইউনিক অবজেক্ট গুলো হচ্ছে এক একটা করে ফাংশন, একটা করে টাস্ক আপনাকে এক্সিকিউট করে করে রাখতে হবে। তো আমি যদি একটা চেয়ার বানিয়ে রাখি, এটাকে আমি 30 বার ইউজ করতে পারবো এই ক্লাসরুমটা তৈরি করার সময়, রাইট। বাট ফিজিক্যালি এটা তো সম্ভব? একটা বানিয়ে 30 বার ইউজ করা যাবে? নো। বাট যেহেতু সফটওয়্যার কম্পিউটার, সো আমি একটা কোডকে 30 বার কেন 30,000 বারও সেটাকে ইউজ করতে পারি, রাইট। সো এটা একটা ক্লাস। ক্লাসরুম বলে ক্লাস বলছি না, এটা প্রোগ্রামিং এর ক্লাস, যেখানে আলাদা আলাদা অবজেক্ট আছে, রাইট, যেটা অ্যাজ এ টাস্ক হিসেবে এক্সিকিউট হয়। বেসিক্যালি ক্লাসের অবজেক্টগুলো তো হবে যেমন চেয়ার একটা অবজেক্ট, রাইট, তারপরে টেবিল, ল্যাপটপ, এগুলো প্রত্যেকটাই একটা অবজেক্ট, মানে ফাংশনগুলো একটা অবজেক্ট হবে। ইনস্ট্যান্স অবজেক্ট আলাদা, আমি অবজেক্ট বলছি ফিজিক্যাল অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা মেথড। হ্যাঁ, আমি অবজেক্ট বলছি লাইক ফিজিক্যাল এক্সিস্টেন্সের জন্য, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। অবজেক্টের কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা ডিফারেন্ট। ক্লাসের ইনস্ট্যান্সকে অবজেক্ট বলে, আমি এখন তত দূর যাই নাই, রাইট। আবার একটু খেয়াল করেন তো, এই প্যাসেজটাতে যে ডেভেলপাররা বসে আছে, ওখানে ডেস্কটপ মেশিন আছে, ডেস্কটপ মেশিনে আবার কয়েকটা পার্ট আছে, তাই না? মনিটর আছে, সিপিইউ আছে, তারপরে কিবোর্ড আছে, রাইট, মাউস রয়েছে, সো অনেক কিছু সেখানে রয়েছে, চেয়ার রয়েছে, বাট এটা কমন পার্ট, রাইট। ওখানে ফ্যান আছে, 2টা ফ্যান, একটা তৈরি করলে আমি 2টা ইউজ করতে পারবো। একটা মনিটর বানালেই 4টা ইউজ করতে পারবো, একটা কিবোর্ড বানালেই 4 বার ইউজ করবো, একটা মাউস বানালেই 4 বার ইউজ করবো, একটা সিপিইউ বানালেই 4 বার ইউজ করবো। ফর এক্সাম্পল, ওখানে 6টা চেয়ার আছে, আমি একটা বানালে সবগুলো সেম, সো একটা বানালেই আমি বাকিগুলো ইউজ করতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি যদি একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাই, তখন আমাকে প্রথমে চিন্তা করে নিতে হবে কয়টা পার্টে আমি তাকে ভাগ করব, রাইট। তার ভেতরে যে ক্ষুদ্র অংশগুলো রয়েছে, সেই ক্ষুদ্র অংশগুলোকে কিভাবে আমি রিইউজ করতে পারবো। যে যত ভালো করে এটাকে রিইউজ করতে পারে, যত ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, ক্ষুদ্র অংশে ভাগ করলেই সিমিলারিটিস বেশি চলে আসে। আপনি দেখবেন যখন বাচ্চাদের পাজল কিনতে যান, পাজলের সংখ্যা যত কম, মানে বড় পাজলের যে পাজলিং অপশন যত কম, তত কম টাইপের অবজেক্ট আপনি বানাতে পারছেন। আর যখনই অবজেক্টের সংখ্যা বেশি, আপনি অনেক কিছু বানাতে পারছেন। সো একই বক্স যদি বড় বড়, হ্যাঁ, যদি লেগোর কথাই বলেন, যে লেগোর সাইজ যদি বড় হয়, তাহলে আপনি অল্প কিছু বানাতে পারেন। ওই একই সাইজে, একই কনসেপ্টে যদি লেগোর সাইজ ছোট হয়ে যায়, অনেক কিছু আপনি সেটা দিয়ে বানাতে পারেন। মানে ছোট করে ফেললে সেটা রিউজ ফ্যাক্টরটা কি হয়ে যায়, বেড়ে যায়। তো আমি যদি বলি যে এই যে পাশের যে অংশটা রয়েছে, টেবিলের যে পাশের অংশটা যদি আমি বড় করে বানাই, জাস্ট আমি টেবিল বানাই, একটু খেয়াল করেন, যদি আমি শুধুই টেবিল বানাই, ওই টেবিলটার এই টেবিলটার মধ্যে পার্থক্য রয়েছে। ওই টেবিলটার দুই পাশে একটা কর্নার আছে, এখানে নেই। আমি হয়তো বুদ্ধি করে একটা টেবিলকে আমি বড় ছোট এবং কর্নারওয়ালা টেবিল বানাতে পারি, বাট আমি বুদ্ধি কম, আমি 2টা টেবিলই বানালাম, রাইট। বাট আমি যদি এই পাল্লাটা বানাই, তো জিনিস খেয়াল করেন, টেবিলটা বানাতে
আমি যখন আমার টেবিলটা আমি বানাচ্ছিলাম তখন আমি শুধু টেবিলের কথাই চিন্তা করেছি, একে আর ভাঙি নাই, আমি একটাই বানিয়ে ফেলেছি, জাস্ট কোড করে আমি একটা টেবিল বানিয়ে ফেলেছি। ইন দ্যাট কেস আমার রিউজটা অনেক কমে আসছে। কেন? এই যে দুই পাশে দুইটা প্রোটেকশন রয়েছে, আমি যদি ছোট করে একটা প্রোটেকশন বানাতাম, একটা প্রোটেকশনকে দুইটা প্রোটেকশন বানাতে পারতাম, অর্ধেক হয়ে যেত আমার কোড। মানে আমি যত ছোট অংশে চলে যাব কোডের রিউজ ততটাই বেড়ে যাবে। মানে আমি খুব কম কোড লিখেই অনেক বেশি কাজ করতে পারবো। তখন আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, ছোট জিনিসকে জোড়াতালি দিতে গিয়ে বুদ্ধি করতে হয় না, বাট ওইটা দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি এক্সাম্পল হিসেবে জাস্ট ওই দুই পাশের অংশটাই বলছি, দুই পাশ কিন্তু এক্স্যাক্টলি সেম, তাই না? বাট আমি যদি একটা হিসেবে চিন্তা করি, দুই পাশই আমাকে বানাতে হয়েছে কোড করে। বাট যদি আমি একটা পাশ বানাই তাহলে কিন্তু অন্য পাশ আমাকে মানে জাস্ট ইউজ। বিষয়টা বুঝতে পেরেছেন? সো কোড কি অর্ধেকটা কমিয়ে ফেলা সম্ভব হচ্ছে। সো এই কনসেপ্টটা হচ্ছে ফাংশনের কনসেপ্ট, যে ছোট অংশে ভাগ করে ওটা একটা এক্সিকিউটেবল টাস্কের রূপ দেওয়া, যেটা আমি ইউজ করতে পারবো। এরকম না এলোমেলো কিছু আপনি বানিয়ে ফেলেছেন, দ্যাটস ইট, আমার কাজ শেষ। নো, ফাংশন এরকম একটা কিছু যা আপনি পরবর্তীতে খুব ভালো করে সেটাকে ইউজ করতে পারবেন, আপনার প্রজেক্টের কাজে আসবে। ফাংশন কি? ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট নাম আছে এবং যা কোনো একটা টাস্ক সম্পন্ন করে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারি। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যাকে আমরা বারবার ইউজ করতে পারি, সেটাই হচ্ছে ফাংশন। সো ফাংশন দুই রকমের আছে, এক হচ্ছে বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। বিল্ট ইন ফাংশন আমরা অলরেডি ইউজ করেছি, ম্যাক্স, মিন, লেন, ডেল করেছি না অলরেডি। কিওয়ার্ড ইউজ করেছি, ফাংশন ইউজ করেছি, গতদিন আপডেট ইউজ করলাম, তাই না? যে মার্জ করার জন্য মনে আছে, অ্যাপেন্ড ইউজ করেছি, রাইট? তারপরে কাউন্ট ইউজ করেছি, প্রিন্টও একটা ফাংশন। আমি বারবার ইউজ করছি, এটা কি শেষ হয়ে যাচ্ছে? নো। এবং এই ফাংশনগুলো ডেফিনেশন সার্ভারে আছে, ওই ল্যাঙ্গুয়েজের সার্ভারে আছে, সেগুলোকে বলা হচ্ছে বিল্ট ইন। আর আমরা যা লিখবো সেগুলোকে বলা হবে কি? ইউজার ডিফাইন, রাইট? যা নেই, বিল্ট ইনে নেই, সেগুলোকে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিতে হবে। মনে করেন বিল্ট ইনে এই মকটা নেই, এরকম কোনো কিছু নেই, যদি থাকে আমি চট করে কল করে আমি ইউজ করতে পারি। তার মানে পাইথনের বিল্ট ইনে এরকম একটা কিছু আছে, সো আমাকে কেউ এটা বানাতে বললো, আমার 2 মিনিটের কাজ বা 1 মিনিটের কাজ, বাট এরকম কিছুই বানানো নেই, তখন আমার একটু কাঠখড় পোড়াতে হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? সো ইউজার ডিফাইন ফাংশন এবং বিল্ট ইন ফাংশন। পাইথনের 40,000 লাইব্রেরি রয়েছে, এবং লাইব্রেরি কি একটা কমপ্লিট ক্লাস। তো ক্লাসে 2, 4, 5টা ফাংশনও থাকতে পারে, আবার 50টা ফাংশনও থাকতে পারে। সো টোটাল কতগুলো ফাংশন আছে সেটা কিন্তু জানা নেই, শুধু বলা হয় যে more than 40,000 পাইথন ক্লাসেস এক্সিস্ট। বিল্ট ইন ফাংশনও রয়েছে, প্রতিনিয়ত ভার্সন ওয়াইজ তার ফাংশনের সংখ্যা বাড়ছে। এখানে বিল্ট ইন কি পরিমাণ আছে এটা অ্যাকচুয়ালি চেক করে বলতে হবে, এক্সাক্ট সংখ্যাটা আমি এখন বলতে পারছি না, এটা আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, এটা এখানে কি পিএইচপি থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে, কারণ পিএইচপি শুধু ওয়েবের জন্য কাজ করে, পাইথন মোবাইল, ওয়েব, ডেস্কটপ, ডেস্কটপের জন্য আবার 3 সেকশন। হ্যাঁ, এবং সে সকেট লেয়ার পর্যন্তও কাজ করে, স্ক্রিপ্টিং করার জন্যও কাজ করে। সো তার কলিবরটা অনেক বড়। সো সেক্ষেত্রে আমি এক্স্যাক্টলি সংখ্যাটা জেনে আপনাদের আমি জানাতে পারবো যে বিল্ডিং সংখ্যা, বিল্ডিং ফাংশনের পরিমাণ কত রয়েছে। এখন লাইব্রেরি গুলো সবই যে পাইথনের নিজস্ব করা সেটাও কিন্তু না, কন্ট্রিবিউটিং, রাইট? আপনিও কিন্তু পিএইচপি বা পাইথনের কন্ট্রিবিউটর হতে পারেন, রাইট? সো ওপেন সোর্স স্ক্রিপ্টিং, সো আপনি যদি কোনো একটা ভালো কিছু বানান, সেটা আপনি সাবমিট করে তাদের লাইব্রেরিতে আপনি যুক্ত হতে পারেন, রাইট? তার মানে এটার ইউজার আছে প্রচুর এবং অনেকে এর সাথে কন্ট্রিবিউট করছে এই ল্যাঙ্গুয়েজটাকে রিচ করে তোলার জন্য, কাজ সহজ করে ফেলার জন্য। আপনি একটা কাজ অনেক দিন কাঠখড় পুড়িয়ে করলেন, বাট ওইটাকে যদি আপনি লাইব্রেরি হিসেবে বানান এবং এটা আপনি যদি
ইউজ করতে দেন সবাইকে, লাইক পাইথন কমিউনিটি ওটা আপনার অ্যাকসেপ্ট করে নাই, বাট আপনি গিটে রেখে দিয়েছেন, এটা অনেক বেশি হেল্পফুল হতে পারে অন্যদের জন্য, তারা ওইটা নামিয়ে ইউজ করলো। বোঝা যাচ্ছে? তো লাইব্রেরিকে বলা হয় কমপ্লিট ক্লাস, কোনো একটা এরিয়ার যাবতীয় ফাংশন করে একটা ফাইল ক্লাস আকারে রেখে দিয়েছে যেটা আপনি ইউজ করতে পারবেন। আবার লাইব্রেরি বলতে সিঙ্গেল একটা ক্লাস সেটাও কিন্তু না, একাধিক ক্লাস মিলে একটা লাইব্রেরি হতে পারে। তার মানে এখানেও অনেক ডেফিনেশন এবং কি বলা যায় আরো কিছু অ্যাডিশনাল ইস্যু রয়েছে এক্সপ্লেইন করার জন্য। ক্লাস কি সেটা আমরা এখনো জানি না, ফাংশনের প্র্যাকটিস বা বিল্ট ইন ফাংশনের সংখ্যা বা নাম্বার বা ইউজ আমরা এখনো করি নাই। নেক্সট ক্লাসে আমরা ফাংশনের ইউজ করব, ক্লাসের ইউজ করব এবং ইন্টারফেসও ইনফ্যাক্ট বানাবো। ওকে, সো আমরা আজকে ইন্টারফেস বানাতে পারছি না, জিইউআই, বাট একটু এই সপ্তাহটা এই উইকেন্ডে আপনারা যে 5 দিনের উইকেন্ড, রাইট, সে উইকেন্ডে আপনারা একটু প্র্যাকটিস করবেন, একটু ঘাটাঘাটি করবেন, বাটন, ইনপুট বক্স, ড্রপ ডাউন, টেক্সট এরিয়া কিভাবে আমরা বানাতে পারি। এগুলো ক্লিকেবল হবে নাকি আমাদের ক্লিকেবল ক্লিকেবল দরকার নেই, জাস্ট আপনি বানান, একটা পেজ বানিয়ে নিয়ে আসেন। জিইউআই দরকারও নেই, কারণ ওটা আমি করেও দেখাবো, আগে থেকে দেখা থাকলে একটু ভালো। আর হ্যাঁ হ্যাঁ, জিইউআই দিয়ে আপনি টিউটোরিয়াল পয়েন্ট থেকেও দেখতে পারেন, আবার আদার্স আরো অনেক সাইট আছে। জিইউআইটা কি শেখার জন্য? না ছিল না, ওই যে আইডি ওয়েব পেজের জন্য নাকি? ওয়েব পেজ না, আমার ডেস্কটপ অ্যাপস এর মোবাইল অ্যাপস বা ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপস এর জন্য তো কেভি ইউজ করা হয়, বাট মোবাইল ডেস্কটপ অ্যাপস এর জন্য তো আপনি জিইউআই বানাতেই পারেন। ওয়েব অ্যাপস এর জন্য আপনি HTML CSS ইউজ করতে পারেন, ওটা আলাদা, ঠিক আছে। বাট আমরা যখন এই যে কোথায় আছি, আমরা নেক্সট ডে থেকে ইক্লিপস ইউজ করব, অক্সিজেন, আমরা ডেস্কটপ অ্যাপের মতো আমরা যদি একটা ক্যালকুলেটর বানাতে চাই, ওখানে 2টা ইনপুট বক্স লাগবে, আমার 5টা বাটন লাগবে, রাইট, আরেকটা জায়গা লাগবে যেখানে আমি আউটপুট ডিসপ্লে করাবো, এইগুলো তো লাগবেই, রাইট, ছোট ছোট প্রোটোটাইপ বানানোর জন্য। তো সেই ধরনের জিইউআই আপনারা ক্রিয়েট করবেন। মানে স্যার ওটা .exe একটা ফাইল, জাস্ট পাই ফাইল এক্সিকিউট করলে পপআপ আসবে। শেষের কথাগুলো কি আনরেকর্ড আছে? না, রেকর্ডেড, এটা রেকর্ড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যালো।